আমরা যখন পেছনে ফিরি তখন মনে হয় যে এটা ছিল এক ধরনের ভীষণ রকমের সাহস, আবেগ এবং শঙ্কা, তিনটার সমন্বয়ই ছিল। কারণ পহেলা জুলাই থেকেই যখন আমরা স্ট্যাটাস দেওয়া শুরু করি, আমাদের স্ট্যাটাসগুলো ম্যাচিওর্ড হলো 11 তারিখে, এবং সেই 11 তারিখে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য তৈরি করি, এবং সেই শিক্ষক ঐক্য আমরা ধীরে ধীরে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বন্দোবস্ত এইভাবেই করে নেই, যে কোনো মূল্যে আমরা যাদেরকেই পাই তাদেরকে নিয়ে প্রতিবাদ করব, এবং যে ছাত্ররা আজকে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেওয়ার জন্য আমরা অবশ্যই শিক্ষক হিসেবে আমাদের দায়বদ্ধতার জায়গাতে আমরা আমাদেরকে উপস্থাপন করব। এবং আমি এই আজকে আসবার আগেই আমার পুরাতন স্ট্যাটাসগুলো আমি একটা একটা করে স্ন্যাপশট নিচ্ছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে এই কথাগুলোর জন্য যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের খড়গহস্ত আমাদের উপরে নামতে পারে। এত সত্ত্বেও প্রথম আবু সাইদ যখন শাহাদাত বরণ করলো তখন আমাদের রক্তে আগুন লাগলো, আমরা আর পারিনি। 19 তারিখে প্রথম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে 51 জন শিক্ষক দাঁড়াই। আমরা এত মানুষকে ফোন করেছি, এত শিক্ষককে ফোন করেছি, আমরা আসলে পাইনি। এই 51 জনকে আমরা পেয়েছিলাম, এটাও অনেক বড় ছিল, এটি আমাদের জন্য সাহস ছিল। তারপরেই তো ধীরে ধীরে কমপ্লিট শাটডাউন থেকে গভর্নমেন্ট চলে গেল, ব্ল্যাক আউট করে দেওয়া হলো, আমাদের কমিউনিকেশনগুলো বন্ধ হলো। আমরা আবার যখন কমিউনিকেশন রেস্টোর করলাম তখন আমাদের 30 জুলাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামীকালকে আমরা একটা ক্যাম্পাসে বিরাট বড় মানববন্ধন করব। তার আগে আমরা প্রেস রিলিজ দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি, মিট দ্য প্রেস করবার চেষ্টা করেছি। 31 জুলাই যখন আমরা মানববন্ধন করব এই আয়োজন চলছে, আমরা আগে থেকে ঘোষণা দেইনি। রাত্রে 12টার সময় আমরা সবাইকে ঘোষণা দিয়েছি যে আগামীকালকে আমাদের এই মানববন্ধন হবে, এবং সেই রাত্রে 2:15টার সময় আমার বাসায় আক্রমণ করে, ভয়াবহ আক্রমণ। ওদের ইচ্ছে ছিল যে যেহেতু ব্যক্তিগতভাবে এর সামগ্রিক তত্ত্বাবধান এবং এটাকে অর্গানাইজ করবার একটা দায়িত্ব পালন করছি, তো সঙ্গত কারণে এটি যদি বন্ধ করে দেওয়া যায়, আমাকে যদি ভয় দেখানো যায়, তাহলে হয়তো আমরা এই আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে দিব। কিন্তু আমরা তো সিদ্ধান্ত নিয়েছি, মানুষ তো একবারই জন্মগ্রহণ করে, আর ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা ইতিহাসের জন্য সাহস তৈরি করতে পেরেছে। সেই চিন্তা ছিল মাথায়। ফলশ্রুতিতে 31 জুলাই সকাল 11টায় আমাদের মানববন্ধন। তার আগ পর্যন্ত আমি আমার কোনো সহকর্মীকে বলিনি যে গতকাল রাত্রে এই ঘটনা ঘটেছে। যখনই মানববন্ধন ডেমনস্ট্রেশন হয়ে গেছে তখন সবাইকে ভিডিও দেখালাম যে এই ঘটনা ঘটেছে কাল রাত্রে। তখন সবাই মিলে আমরা ভাইস চ্যান্সেলরের কাছে গেলাম, প্রতিবাদ করলাম। এটার পর থেকে তো আমাদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এর মধ্যে আমি কবিতা লিখেছি, 2 তারিখে গান গেয়েছি। আমরা আবু সাইদকে নিয়ে কবিতা লিখেছি, আমরা নিজে নিজে গান লিখেছি, গান গেয়েছি, সেগুলো ফেসবুকে প্রচার করেছি। 3 তারিখে যে চট্টগ্রাম নিউ মার্কেটে, সেটি ছিল বিশাল এক ধরনের বিজয় হয়েই গেছিল। সেই নিউ মার্কেটে ছাত্র আমাকে দাঁড় করিয়ে দিয়েছে তরুণের উপরে বক্তব্য রাখবার জন্য, তরুণের উপরে, রিক্সার উপরে দাঁড় করিয়ে দিয়েছে। আমি ছাত্রদের চোখে একদিকে যেমন উচ্ছ্বাস দেখেছি, ভয় দেখেছি, শঙ্কা দেখেছি, আতঙ্ক দেখেছি, একই সাথে বিজয়ের নেশা দেখেছি। এই যে বিজয়ের নেশা দেখেছি, সেই নেশা আমার কাছে মনে হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা বিজয় পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই মিছিলগুলো আমাদের দীর্ঘ হবে, সেই প্রত্যাশায় আমরা প্রতিদিন বুক বেঁধেছি। পরের দিন 4 তারিখ ছিল ভয়াবহ। 3 তারিখ রাত্রে, 3 তারিখ যখন আমরা এই নিউ মার্কেট থেকে ফিরে আসি, বাসায় আসার পরেই জেনেছি, আমাকে খবর দেওয়া হয়েছে যে আজকে রাত্রে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, আইদার আমাকে তুলে নেওয়া হবে আর না হলে তারা বিকল্প কোনো ব্যবস্থা করবে। আমি রাত্রে বাসায় এসেছি 10:30টায়।
বাসায় এসে আবার 12টায় বাসা থেকে বের হয়ে চলে গেছি। এবং আমি আমার এক কলিগের বাসায় ডিওএইচএসে ছিলাম। তো বিশ্ববিদ্যালয় থেকে আমরা বের হয়েছি, কাউকে আমরা জানাতে পারিনি। 4 তারিখ ছিল ভয়াবহ দিন। 4 তারিখে আবার একই সময়ে যখন আমরা 11টার সময় সকালবেলা নিউ মার্কেটে যে আমার 3 ছেলেকে সাথে নিয়ে গেছিলাম, আমরা যাওয়ার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই সিটি কলেজের দিক থেকে মুহুর্মুহু গুলির টিয়ার শেল আমার চোখের সামনে ছাত্র ছাত্রী সব পড়ছে। ওদের প্রস্তুতি ছিল এইটুকুই যে তারা পেস্ট নিয়ে এসছে, টিয়ার শেলের গন্ধের সাথে সাথে পেস্ট দিয়ে তারা নিজেদেরকে কিছুটা হলেও সেভ করবার চেষ্টা করছে। তখন একমাত্র শিক্ষক 4 তারিখে আমি, আর আমাদের আরেকজন শিক্ষক ছিল অপর পাশে, যিনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। 3 তারিখে আরও কয়েকজন ছিল, কিন্তু 4 তারিখে আমি একাই ছিলাম। যখন এই অবস্থা চলছে এবং ছাত্রলীগ এবং পুলিশ যখন একসাথে আক্রমণ শুরু করেছে, আমার ছাত্র কেউ একজন আমাকে এসে বলল, স্যার আপনি এখান থেকে সরে যান, কারণ আপনি একমাত্র শিক্ষক। কিছুটা হেঁটে এসছি, কিছুটা দৌড় দিয়েছে, কিছুটা রিক্সা এসছে, এই করে আমরা চলে এসেছি। কিন্তু সবচেয়ে যেটা ট্র্যাজিক ছিল যে আমার 3 ছেলের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এবং সেটা বিকাল 4টা পর্যন্ত। আমার 3 ছেলে কে কোথায় আছে আমরা রিচ করতে পারিনি। 4টার কিছুক্ষণ আগে আমরা ধীরে ধীরে মোবাইল নেটওয়ার্কে কানেক্ট করতে পারছিলাম। আমি আবারও সেই ডিওএইচএসে অবস্থান করছিলাম, আমার চেষ্টা করছিলাম ওদের সাথে কানেক্ট করার। তারপরে কোথাও কোনো গাড়ি নেই, একটা সিএনজিকে পেলাম, তাকে নিয়ে যেয়ে বললাম যে অমুক জায়গাতে আমাকে যেতে হবে। কি ভয়াবহ পরিস্থিতি! আমরা যে দেখি যে জুবিলি রোডে কোনো একটা বাসা, সেই বাসার গলির মধ্যে আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো বাচ্চারা আছে? বলে না, কোনো বাচ্চা নেই। তো ভেতর থেকে একজন আমাকে চিনতে বলল, স্যার আপনি আসেন, আপনার ছেলে আছে? আমি বললাম, হ্যাঁ আমার ছেলে আছে। এই প্রথম একটা ছেলেকে উদ্ধার করলাম, কিন্তু নিজে যতটা বেশি কষ্ট পেয়েছিলাম, ভেতরে যাওয়ার পরে কষ্ট দূর হয়ে গেছে। আমি দেখেছি আমার ছেলের মতো আরও 70 জন ছেলে ওখানে আছে। ওই বাসার মালিকরা তাদের খাইয়েছে। ওই একই সিএনজি নিয়ে আমার ছেলেকে ডিওএইচএসে নামিয়ে দিয়ে আবার আমি পরের 2 ছেলেকে খোঁজ করতে শুরু করলাম। পরের 2 ছেলে অগ্রণী ব্যাংকের নিচে জুবিলি রোডে সেইখানে কোনো এক বাসায় তারা পেছনে ছিল, তাদের 2 জনকে আবার নিয়ে এসেছি। এরপর থেকে রাত পর্যন্ত আমাদের এক একজন ছাত্র এক এক জায়গায়। আমরা কোর্টের উকিলদের সাথে যোগাযোগ করেছি, পুলিশের সাথে যোগাযোগ করেছি, আর্মির সাথে যোগাযোগ করেছি, এবং ফর্চুনেটলি তারা সবাই আমাদেরকে মোটামুটি কোঅপারেশন দিয়েছে। দিয়ে রাত্রে 10:30 11টা পর্যন্ত আমাদের ছাত্ররা কে কোথায় আছে তাদেরকে আমরা একটু একটু করে উদ্ধার করতে শুরু করেছি। এবং 5 তারিখ তো আমরা সবাই জানি, সারা রাত তো আমরা জেগেই ছিলাম। ভোর যখন 4:30 5টা তখন আমাকে আমার এক কলিগ বলছে, একসাথেই ছিলাম তার বাসায়, বলে দেখেন এত রাত্রে কেন মিছিল, লোকজন সব মিছিল নিয়ে যাচ্ছে। এই তারপরে তো আমাদের সামনে 5ই আগস্ট ধীরে 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 আমাদের আবেগগুলো, আমাদের সংখ্যাগুলো আনন্দের অশ্রুতে পরিণত হলো। তো এইরকম একটা জুলাই আমরা শেষ করেছি। 36 জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। 16 বছরে যে স্বৈরাচার দানা বেঁধেছিল, যাদের কারণে আমরা ব্যক্তিগতভাবে পেশায় ভীষণ রকমের অস্বস্তির মধ্যে ছিলাম, প্রতি মুহূর্তে আমরা অসম্মানের মধ্যে ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের ছাত্র নির্যাতনের মধ্যে ছিল। এক একটা ছাত্রকে তুলে নিয়েছে রাজনৈতিক ট্যাগ দিয়ে, সারা রাত্রে নির্যাতন করেছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি প্রক্টরদের নেতৃত্বে এই কাজগুলো করা হয়েছে। এরা কিভাবে শিক্ষক হয় আমার মাথায় আসে না। তারা এখনো বাহাল তবিয়াতে আছে। এক একজন প্রক্টর তারা এই দায়িত্ব পালন করেছে, এক একটা ছাত্রকে ট্যাগ দিয়েছে, পরীক্ষার হল থেকে তুলে নিয়েছে, তাদেরকে পিটিয়েছে ছাত্রলীগের ছেলেদেরকে দিয়ে, আবার সেই ছাত্রকেই পুলিশে দেওয়া হয়েছে। কি নির্মম! এরা কিভাবে শিক্ষক হয় দিনের পর দিন দেখেছি। আমার প্রক্টরকে আমি পরিষ্কার করে বলেছিলাম যে আপনার কাছ থেকে কড়াই গন্ডা উসুল করে নেওয়া হবে, এটা একটা শিক্ষকের কাজ হতে পারে না। এরকম দিন আমাদের কাছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা কমপক্ষে আমাদের সেই জায়গাগুলো থেকে আমরা নিজেদেরকে কিছুটা হলেও মুক্ত করতে পেরেছি। আপাত দৃষ্টিতে আমরা ফ্যাসিস্টকে দূর করেছি। কবি নজরুলের একটা কথা আছে যে কালের চক্র বক্রাকারে ঘুরিতেছে অবিরত, আজ যারা কালের শীর্ষে কাল তারা পদগত। যারা এরকম নিজেদেরকে মনে করেছে যে আমরা ধরা ছোঁয়ার বাইরে,
এবং চূড়ান্তভাবে শক্তি প্রদর্শনটাই আমাদের টিকে থাকবার জন্য শেষ অস্ত্র। আমরা মনে করি যে প্রত্যেকের জন্য শিক্ষা আছে এখানে, বরং আমাদের টিকে থাকার জন্যে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে আমাদের নৈতিকতা। এর বিরাট শক্তি আছে, মানুষের অধিকার মানুষকে দিয়ে দেওয়া, ইনসাফ। আজকে আমরা দেখলাম যে বিশাল বড় পরাশক্তি ইরানের সামনে কীরকম অসহায়ত্ব সমর্পণ করেছে, কারণ অপর পক্ষের কোনো নৈতিকতা ছিল না। যুদ্ধের জন্য নৈতিকতা একটা বড় জিনিস। সুতরাং যারাই শাসন করবে তাদের মধ্যে এই নৈতিকতা থাকতে হবে যে একটা রাষ্ট্রের যত স্টেক হোল্ডার আছে প্রত্যেক স্টেক হোল্ডারের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে, তাদের স্বাধীনতার জন্য প্রত্যেক মানুষকে, রাষ্ট্রযন্ত্রের শাসকদেরকে অবশ্যই উন্মুখ হয়ে থাকতে হবে। কারণ তাদের অধিকার দেওয়ার জন্যই আমি শাসকের জায়গাতে বসছি। আর কেউ যদি মনে করে যে আমি মানুষদেরকে নির্বিচারে শাসন করব, মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়ে নিজের ইচ্ছে এবং মতটাকে একচেটিয়াভাবে আমি প্রতিষ্ঠিত করতে চাই, কোনো নিজস্ব আইডিওলজি দাঁড় করাতে চাই, কাউকে আইডল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা দেখেছি কীরকমভাবে ব্যক্তি মানুষের পূজা চলেছে। এই ব্যক্তি মানুষের পূজা আবারও কোনো দিন যাতে করে না হয় সেই শিক্ষাগুলোও থাকতে হবে। কোনো শক্তি শেষ পর্যন্ত টিকে থাকে না যতক্ষণ না পর্যন্ত সেই শক্তি মানুষের অধিকার এবং ইনসাফের জায়গাতে দাঁড়াতে করতে না পারে। সুতরাং সামনেও যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, আমি মনে করি তাদেরও এই সমস্ত রেজিম ভেঙে পড়বে খুব দ্রুতই। এবং আমরাও যারা 16 বছরের ফ্যাসিজমটাকে 16 বছর পর্যন্ত সহ্য করেছি, আমার বিশ্বাস নতুন বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠলে মানুষ 16 দিনও সহ্য করবে না। সুতরাং সামনের দিনে সবার মনে রাখা উচিত যে আবার যদি কেউ ফ্যাসিবাদকে মাথা চাড়া দিয়ে উঠাতে চায়, তাহলে মানুষেরা কোনো অবস্থাতেই আর 16 দিনও সহ্য করবে না, আমরাও তাদের কাতারে অবশ্যই সামিল হব। সুতরাং এই শিক্ষা, এটি মনে রাখার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, 2000-এর মতো শাহাদাত বরণ করেছে, তাদের জন্য আজকে আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। একই সাথে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য আমাদের ভীষণ 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 রকমের স্যালুট। আমরা চেয়েছিলাম যে সত্যিই বদলে যাক, কিন্তু এই বদলটা খুব ধীরে ধীরে হচ্ছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে বদলটা থেমে আছে। যে ছাত্ররা প্রত্যাশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, সেই আকাঙ্ক্ষাগুলো সব যে রাতারাতি পূরণ হয়েছে আমরা বলবো না। তার পেছনে নানামাত্রিক কারণ আছে। তার একটা হতে পারে যে আসলে এই দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল তারা কিন্তু সব চলে যায়নি। তাদের যে প্রেতাত্মারা তারা বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত কলকাঠি নাড়ছে। 2, আমরা একটা কালচার, একটা রাষ্ট্রের জন্য একটা রাষ্ট্রের সংস্কৃতি একটা বিরাট বড় শক্তি। তো সেই যে বড় শক্তিটা, এই শক্তিটা আমরা অনেক আগে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ একটা সুস্থ কালচার আমাদের দেশে গড়ে ওঠেনি, বিশেষ করে একাডেমিয়াতে গড়ে ওঠেনি। না ওঠাতে শিক্ষকরা শিক্ষকদের জায়গাতে দায়বদ্ধতা বোধ করেনি, শিক্ষকতার পরিবর্তে দলবাজি করাটাকে পছন্দ করেছে, নিজের ক্লাসটাকে নির্দিষ্ট সময় নেওয়ার পরিবর্তে দলের মিটিংয়ে যাওয়াটাকে প্রয়োজন মনে করেছে। এই জায়গাটা একটা ভীষণ রকমের ভেতরে দুমড়ে মুছে শেষ করে দিয়েছে। এখান থেকে নতুন করে আমাদেরকে রিশেপ করতে হবে। এই রিশেপ করবার জায়গাটা খুব স্লো হবে, এবং যাদেরকে এই জায়গাগুলোতে নিয়োগ করা হয়েছে সে সমস্ত মানুষেরা অনেকেই আছে যারা এখনো পর্যন্ত ফ্যাসিবাদের ধারক বাহক। তারাও চাইছে না যে আমার একটা নীতিবোধ এবং সুসভ্য জাতিসত্তা বিনির্মাণের জন্য একাডেমিয়ার যে প্রস্তুতি তা তৈরি হোক একাডেমিয়াতে, ওরা চাইছে না। 3 নম্বর, আমরা অনেক জায়গায় দেখেছি যারা প্রকৃতপক্ষে এই আন্দোলনগুলোর সাথে নিজেদেরকে ঠিকঠাক মতো সম্পৃক্ত করতে পারেনি, তারাও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে চলে এসছে। ফলে তাদের ভেতরের যে জ্বালাটা, সেই জ্বালাটা ওদের মতো না যারা মাঠে থেকে আন্দোলনকে দেখেছে আর নিজেদের ত্যাগ স্বীকার করবার জন্য নিজেদেরকে তৈরি করে রেখেছিল, অথবা তাদেরকে হারাতে হয়েছে কিছু না কিছু। তাদের পেইনগুলোকে এরা বোঝে না। ফলে আমরা দেখছি যে একাডেমিয়াতে ছাত্রদের যে প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, ওরা যার জন্য অপেক্ষা করেছে তার পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি, হচ্ছে না অনেক জায়গাতে। কিন্তু আমরা মনে করি যে আরেক জুলাই আসার আগেই আমরা যেখানে আছি না কেন, আমাদের এই জুলাইটা, যে জুলাইটার জন্য আমরা এত বিপ্লব, হতাশা, শোক,
বিদ্রোহ সব একসাথে চলে গেছিল, সেই জুলাইটা আমাদের মনে রাখা প্রয়োজন। তাহলেই আমরা মনে করি যে আমাদের যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, আবার যেন কোনো বৈষম্য তৈরি না হয়, আবার ওদের মধ্যে বৈষম্যের জন্যই হতাশা তৈরি হওয়া, সেটি যেন না হয়, আমরা প্রত্যাশা করি এটা। এবং আমি নিজেও যেখানে আছি সেখানেও আমি আশা করি যে আমাদের ছাত্রদের আমার কাছ থেকে কোনো বৈষম্য অথবা হতাশা তৈরির কোনো অনুষঙ্গগুলো নতুন করে না তৈরি হোক, সেটি আমরা প্রত্যাশা করি।